আমি আগ্রহ দেখিয়ে বললাম, অন্য প্রসঙ্গে যাবার আগে মনাস্ট্রিটার কথা একটু বলো তো শুনি। সুরেশ বলল, যতটা জেনেছি আপনাকে বলছি স্যার। নদীর ধারে এক টুকরো সমতল জমির ওপরে 100 বছর আগে ওই মনাস্ট্রিটা তৈরি হয়েছিল। বন সম্প্রদায়ের তিব্বতী লামারাই চিরকাল ওই মনাস্ট্রিতে পুজো পাঠ করেন। এখনো সেরকম দুজন লামা ওখানে রয়েছেন। বড় লামা সামডুপের বয়স প্রায় 75 বছর, আর ছোট লামা রিন চেং, তার বয়স 30-30 হবে। তান্ত্রিক বৌদ্ধ ধর্মের দেবদেবীদের পুজো হয় ওই মনাস্ট্রিতে। তবে ওই মনাস্ট্রির প্রধান আকর্ষণ একটা হাতের কঙ্কাল, যেটাকে ওরা বলে ইয়েতির হাত। দোতলার একটা ঘরে হাতের কঙ্কালটা রাখা থাকে। বছরে একটা দিন, মকর সংক্রান্তির দিন, গ্রামবাসীদের দর্শনের জন্য ঘরটা খুলে দেওয়া হয়। আমি অবশ্য আমাদের স্পেশাল পারমিশন নিয়ে হাতের কঙ্কালটা দেখেছি। কনুই থেকে আঙুল অবধি ডান হাতের হাড়। আমি তো মানুষের হাতের থেকে কোনো কিছু তফাৎ দেখলাম না, শুধু একটু যেন ছোট। হাড়গুলো একটু বেশি চওড়া, আর পুরনো হাড়ে যেমন হলুদ রং ধরে সেরকম রং। হাতটাকে কি গ্রামের লোকেরা পুজো করে? হ্যাঁ, পুজো করে, তবে সেটা ঠিক মঙ্গল কামনায় নয়। পুজো করে হাতের মালিক ওই ইয়েতির আত্মাকে শান্ত রাখার জন্য। ওদের বিশ্বাস সে এক দুষ্ট আত্মা, ইভিল স্পিরিট। সে রাগলে ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়, চমড়ি গায়ের পালে মড়ক লাগে, আরও নানা রকম সর্বনাশ নেমে আসে সাম্পা গ্রামে। আচ্ছা, তারপর? ওই মনাস্ট্রিটাই সজ্জন আগরওয়ালা ওখান থেকে সরিয়ে দিতে চেয়েছিল, সেটা আমার কাছে স্বীকারও করেছে। সজ্জনের প্রস্তাব ছিল ওই পুরনো মনাস্ট্রিটার বদলে ও গ্রামের ভেতরে একটা নতুন মনাস্ট্রি বানিয়ে দেবে। সেই প্রস্তাব নিয়ে দুজন লোক গত মার্চ মাসে সাম্পায় গেছিল। সজ্জনের মুখেই শুনেছি ওর প্রস্তাব শুনে গ্রামবাসীরাও খুশি হয়েছিল। গ্রামের কাছাকাছি আরো বড় এবং আরো একটা সুন্দর গুম্ফা হোক, এটা ওরা সকলেই চেয়েছিল। এছাড়া ট্যুরিস্ট রিসর্ট হলে গ্রামের ছেলেমেয়েরাও তো সেখানে চাকরি পাবে, সেটাও ওরা জানতো। ছোট লামা রিনচেং ও একই কথাই বলেছিল। গুম্ফা সরানোয় তারও কোনো আপত্তি ছিল না। সমস্যা হলো দুজনকে নিয়ে। সবচেয়ে পাওয়ারফুল দুজন লোক বেঁকে বসলো। একজন গ্রাম প্রধান নিংমা শেরপা, আরেকজন বড় লামা সামডুপ। লামা সামডুপ প্রস্তাব শুনে পরিষ্কার বলে দিয়েছিলেন, গুম্ফা যেখানে আছে সেখান থেকে এক পাও সরতে দেবেন না। কারণ হিসেবে বলেছিলেন, ইয়েতি অপদেবতাটিকে গ্রামের কাছাকাছি নিয়ে গেলে ফল মোটেই ভালো হবে না। প্রধান লামার কথার উপরে কোনো কথাই চলে না। শুধু সাম্পাত নয়, আশেপাশের সমস্ত পাহাড়ি গ্রামের মানুষের কাছে সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তি উনি। তাছাড়া গ্রামের লোকেরাও ভেবে দেখল ওর যুক্তিও ঠিক। অপদেবতার আসন নিয়ে নাড়াচাড়া করলে তিনি ক্ষেপে গিয়ে কি করে বসেন তার ঠিক নেই। নিংমা শেরপাও প্রথম থেকেই গুম্ফা সরানোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। বড় লামার সমর্থন পেয়ে তার জোর আরও বেড়ে গেল। সজ্জন আগরওয়ালাদের লোকেদের মুখের উপর বলে দিল, দরকার নেই আমাদের রিসর্টের, গুম্ফা যেমন আছে তেমনই থাকবে। প্রথম দফায় নেগোসিয়েশন ব্যর্থ হবার পরে বরাবরের মতো জ্যাকি সুব্বা নিংমা এবং বড় লামাকে বোঝাবার জন্য সাম্পা গ্রামে গিয়েছিল। 11 এপ্রিল দুপুর বেলায় জ্যাকি ওখানেই পৌঁছেছিল একাই। তখনই ও সোজা মনাস্ট্রিতে গিয়ে হাজির হয়েছিল। দুপুর থেকে সন্ধে অবধি ওখানেই কাটিয়েছিল। সেদিন গ্রাম প্রধান নিংমাকেও গুম্ফায় ডেকে পাঠিয়েছিলেন লামা সামডুপ। ছোট লামা রিনচেন গুম্ফা সরিয়ে নেওয়ার ভালো দিকগুলো লামা সামডুপকে বোঝাতেও গিয়েছিল, কিন্তু সামডুপ ছিলেন নিজের সিদ্ধান্তে অনড়। তার বক্তব্য ছিল, এই ইয়েতির হাত অত্যন্ত খতরনাক জিনিস, ওর শান্তি নষ্ট করলে ফল ভালো হবে না।
গ্রামের মোড়ল নিগমাও তার আগের মতোই বড়লামাকে সাপোর্ট করে গিয়েছিল। অনেকক্ষণ বুঝিয়েও যখন কোনো ফল হলো না, তখন বড়লামা আর নিগমাকে হুমকি দিয়ে জ্যাকি মনাস্ট্রি থেকে বেরিয়ে যায়, বলে যায় ও আবার ফিরে আসবে এবং তখন আর কোনো কথা বলবে না, অ্যাকশন নেবে। সেদিন গুম্ফা থেকে ফিরে সারা সন্ধে সাম্পার একমাত্র চায়ের দোকানটায় বসে বসে সময় কাটিয়েছে জ্যাকি। যারা সেদিন ওকে দেখেছে তারা জানিয়েছে ও চুপচাপ জ্যাকেটের হুডে কান মাথা মুড়ে এক কোণে বসে টেবিলে তাস সাজিয়ে পেসেন্স খেলছিল আর দফায় দফায় নুন চা আর মোমো খাচ্ছিল। রাত 9:30 চায়ের দোকানের ছেলেটা ওকে বলল এবার দোকান বন্ধ করতে হবে। তখন জ্যাকি ওর ব্যাকপ্যাকটা তুলে নিয়ে অন্ধকার রাস্তায় নেমে যায়। পরের দিন দুজন গ্রামবাসী আমাদের থানায় এসে জানায় যে জ্যাকি সুপার ডেড বডি ইয়েতির গুম্ফার ব্যাকইয়ার্ডের মধ্যে পড়ে রয়েছে। এটা 12 এপ্রিল দুপুরের কথা বলছি। সঙ্গে সঙ্গেই আমরা সাম্পায় রওনা হয়ে যাই। ডেড বডি মানে মার্ডার? আমার প্রশ্ন শুনে সুরেশ তামাংয়ের মুখটা কেমন যেন অসহায়ের মতো হয়ে গেল। পাশ থেকে বিনায়ক বলল, এইখানেই সমস্যা। এমন একটা অবস্থায় এবং এমন একটা জায়গায় ডেড বডিটা পাওয়া গেছে যে মার্ডার না অ্যাক্সিডেন্ট বোঝা যাচ্ছে না। অলৌকিক ব্যাপার স্যার। আমি বলছি। বিনায়কের মুখের কথা কেড়ে নিয়ে সুরেশ তামাং বলল, জ্যাকির ডেড বডিটা পড়েছিল গুম্ফার পেছন দিকের জমিতে। ওদিকে বাগান নেই, পুরো চত্বরটাই পাথরের টালি দিয়ে বাঁধানো। সেই পাথরের উঠোনের একদিকে হাত পা ছড়িয়ে উপুর হয়ে পড়েছিল জ্যাকি। ওর ঘাড়টা ভেঙে গিয়েছিল। জিজ্ঞেস করলাম, কোনো ইনজুরি মার্ক? গলায় কালশিটে বা মাথার পিছনে ব্লান্ট ওয়েপেনের বাড়ি? না স্যার, সেরকম কিছুই ছিল না। বললাম, তাহলে আর এর মধ্যে ক্রাইম কোথায়? অলৌকিকের প্রশ্নই বা আসছে কেন? সিম্পলি পা পিছলে আলুর দম হতে পারে না? দুটো কারণ আছে স্যার। প্রথমটা বলি, পা পিছলে পাথরের উপর পড়ে গিয়েও মানুষ মরতে পারে ঠিকই, তবে যদি বেকায়দায় মাথার পিছন দিকে চোট লাগে তবেই। তা না হলে বড়জোর হাড়টার ভাঙবে, ঘাড় মোটকে যাবে না স্যার। তাছাড়া ওর মুখে আর শরীরের অনেক জায়গায় রক্ত জমাট বেঁধে কালশিটে পড়ে গিয়েছিল। আমার ডেড বডি দেখে যেটা মনে হয়েছিল, পোস্টমর্টম রিপোর্টেও সেটাই কনফার্ম হয়েছে। কেউ ওকে পাথরের উঠোনের উপর আছাড় মেরেছিল। এতই জোরে আছাড় মেরেছিল যে শুধু ওর ঘাড়টাই ভেঙে যায়নি, থুতনির হাড়, কলার বোন দুটো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিল। কোমরের হাড়ও ভেঙেছিল। পা পিছলে পড়ে গেলে এরকম সিভিয়ার ইনজুরি হয় না স্যার। এগ্রিড। দ্বিতীয় কারণটার কথা কি বলছিলে? এইটাই আমাদের আরো পাজল করে দিচ্ছে স্যার। সেদিন সারা দিন দফায় দফায় ভারী বৃষ্টি হয়েছিল। সন্ধ্যের পর আকাশ পরিষ্কার হয়ে গেছিল অবশ্যই, তাই পাথরের উঠোনটায় কাদা জমেছিল আর তার উপরে আমরা পরিষ্কার ফুটপ্রিন্টও পেয়েছিলাম। শুধু জ্যাকির ক্লাইম্বিং শুয়ের দাগ, আর কারও নয়। তার মানে আর কেউ ওই সময় ওখানে ছিল না। যদি কেউ ওখানে পিছন থেকে তাকে ফলো না করে কিংবা ওকে সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ না করে, তাহলে ওকে ওইভাবে মারবে কে? সামওয়ান হু কুড ফ্লাই। একটু বিরক্ত হয়ে বললাম, প্রথমেই সবকিছু এত জটিল করে ভাবো কেন? আমি একটা পসিবিলিটির কথা বলছি, দেখো পছন্দ হয় কিনা। সেদিন রাতে জ্যাকি লুকিয়ে লুকিয়ে গুম্ফার পিছন দিক দিয়ে বাগানে ঢুকেছিল। তুমি একটু আগেই বলছিলে ইয়েতির হাতটা গুম্ফার দোতলার একটি ঘরেই রাখা থাকে। জ্যাকি কোনোভাবে পিছনের দেওয়াল বেয়ে দোতলার সেই ঘরের জানলায় উঠে গিয়েছিল। ওর প্ল্যান ছিল হাতের কঙ্কালটা চুরি করে নিয়ে পালানো। হাত না থাকলে গ্রামবাসীদের মনে ইয়েতির ভূতের ভয়ও থাকবে না, আর ভয় না থাকলে গুম্ফা সরানোর কাজটাও ওর বাধাও থাকবে না। ওর পক্ষে সুবিধেই হবে। সুরেশ কফির কাপে একটা বড়সড় চুমুক দিয়ে কেমন যেন মজা পাওয়া মুখে আমার দিকে তাকালো।
বলল, বলে যান স্যার, শুনছি। না, আর খুব বেশি বলার কিছু নেই। বিকেলেও বৃষ্টি হয়েছিল বললে। গুম্ফার পাথরের দেওয়ালের কার্নিশে সব কিছু পেছল থাকার কথা। তার উপরে তীব্র ঠান্ডায় জ্যাকির হাত পাও নিশ্চয়ই জমেই গিয়েছিল। কাজেই গুম্ফার দোতলা থেকে, মানে প্র্যাকটিক্যালি আমাদের শহুরে বাড়ির 3 তলার চেয়ে বেশি হাইট থেকে জ্যাকি নিচে পড়ে গিয়েছিল। এইভাবেই জ্যাকি মারা গিয়ে থাকতে পারে। মার্ডার নয়, সুপার ন্যাচারালও নয়, সিম্পল অ্যাক্সিডেন্ট। এবার বলো, হাসছিলে কেন? সুরেশ থতমত খেয়ে বলল, না স্যার, মানে সরি স্যার, আই অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েটেড ইয়োর অবজারভেশনস। জ্যাকির মোটিভ নিয়ে আপনি যা বললেন তার সঙ্গে আমি 100 ভাগ একমত। ও নিশ্চয়ই ইয়েতির হাতটা চুরি করতেই গিয়েছিল। আর যেহেতু গুম্ফার সামনে আর পেছনে দুটো দরজায় ভেতর থেকে আটকানো থাকে, তাই জানলা দিয়ে ঘরে ঢোকা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। আলটিমেটলি পারতও না। যদিও কেন? দোতলার যে ঘরটায় ইয়েতির হাত রাখা আছে, সেই ঘরের দেওয়ালের গায়ে পাশাপাশি 3টে জানলা রয়েছে ঠিকই, কিন্তু ওগুলো বাইরের দিক থেকে দেখতেই শুধু জানলার মতো। আসলে অনেক বছর আগেই ওই 3টে জানলাকে ভেতর দিক থেকে পার্মানেন্টলি সিল করে দেওয়া হয়েছিল। বাইরে থেকে দেখলে মনে হয় সাধারণত কাঠের পাল্লা, কিন্তু ভেতরের দিকে ইটের গাঁথনি তোলা আছে। কোনো একটা সময় ওই মনাস্ট্রির কর্তারা বাইরের সৌন্দর্যকে বজায় রেখেই এই প্রোটেকশনের ব্যবস্থা করেছিলেন। কিন্তু জ্যাকির পক্ষে এত কথা জানা সম্ভব ছিল না। ও কোনোদিন দোতলার ওই ঘরে ঢোকেওনি। কাজেই আপনার ধারণা ঠিক হতেই পারে। আর তাছাড়া দেওয়ালে ওঠাটাও অতটা ডিফিকাল্ট নয়। দেওয়াল বেয়ে উঠতেও হবে না। পেছনের উঠোনে বিল্ডিংয়ের যে দেওয়াল ঘেঁষে একটা বিশাল বড় প্রেয়ার হুইল রয়েছে, যে মোটা খুঁটিটার মাঝখানে মেটালের সিলিন্ডারটা বসানো আছে, সেই খুঁটিটার মাথা একেবারে ইয়েতির ঘরের একটা জানলা বরাবর। ওই খুঁটিটা বেয়ে একটা 12-13 বছরের ছেলেও জানলার কার্নিশের অবধি উঠে যেতে পারবে। কিন্তু তবুও আমি বলবো, জ্যাকি ওপর থেকে পড়ে মরেনি। কেন? কারণ এটা আমার আগেই বলা উচিত ছিল। জ্যাকির ডেড বডিটা পড়েছিল ওই মনাস্ট্রির বিল্ডিং এর বেস থেকে 20 ফুট 7 ইঞ্চি দূরে। আমি নিজে মেজারিং টেপ দিয়ে ডিস্টেন্সটা মেপেছিলাম। বিল্ডিং এর ছাদ থেকে কিংবা জানলা থেকে পড়ে গিয়ে ঘাড় মটকে গেলে সে তো ওখানেই পড়ে থাকতো। 20 ফুট দূরে বডি সরিয়ে নেবে কে? আগেই তো বলেছি, ওই চত্বরটায় জ্যাকি ছাড়া আর কারও ফুটপ্রিন্ট পাইনি। তাছাড়া বাগানের বেড়ার পর থেকে গুম্ফার দেওয়াল অবধি জ্যাকির যে এক সারি জুতোর দাগ ছিল, তাতে জুতোর ডগাগুলো সবগুলোই গুম্ফার দিকে মুখ ঘোরানো ছিল। মানে সেগুলো গুম্ফার দিকে যাওয়ার চিহ্ন, ফেরার কোনো চিহ্নই পাইনি আমরা। সত্যি যেন কেউ ওকে ওই দেওয়ালের কাছে পাকড়ে ধরে 20 ফুট দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। সুরেশ হঠাৎ কথা থামিয়ে চুপ করে গেল। আমি ঘরের সিলিং এর দিকে তাকিয়ে প্রাণপণে 11 এপ্রিল রাতের ছবিটা মনে মনে আঁকবার চেষ্টা করছিলাম। যদি সেই ছবির মধ্যে কোথাও খুঁজে পাই জ্যাকির মৃত্যুর রহস্যের উত্তর। দেখছিলাম নিস্তব্ধ পাহাড় আর বন, নিদ্রিত গ্রাম সাম্পা, আকাশের অর্ধেক চাঁদের বুকে যত আলো না ঝরছে তার থেকে বেশি ছায়া তৈরি হচ্ছে। সেই সব ছায়ার আড়াল ধরে 30 বছরের তরুণ জ্যাকি সুব্বা একটা চিতা বাঘের মতো গুড়ি মেরে ঢুকে পড়ল ইয়েতির গুম্ফার পেছনের জমিতে। আর কোনো ছায়া নেই। জ্যাকি ছাড়া আর কোনো মানুষও নেই গুম্ফার উঠোনে। ফুটপ্রিন্টের কথা যদি ঠিক হয়, তাহলেও তো ধীরে ধীরে এগিয়ে গেল মনাস্ট্রির মূল বাড়িটার দিকে। তারপর তারপর কি হলো? তারপর কি হয়েছিল সেই কথা জানতে হলে বন্ধুরা, সেই হাত জ্যান্ত এই গল্পটির 3য় পর্ব শুনতে হবে। তোমরা ততক্ষণে শুনতে থাকো আমার আজকের গল্পটির
দ্বিতীয় পর্ব। গল্পটি লিখেছেন সৈকত মুখোপাধ্যায়, আর গল্প পাঠ আমি, নন্দিতা। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও এক রাশ ভালোবাসা আমার সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য।